আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। জুলাই গণঅভ্যুত্থানে একই সঙ্গে রাজপথের সারথি হলেও দিন দিন দূরত্ব বাড়ছে বিএনপি, জামায়াত ইসলামী আর এনসিপির মধ্যে। দূরত্ব নয়, এটিকে গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে দেখছে বিএনপি। আর জামায়াত বলছে রাজনৈতিক মতাদর্শগত ভিন্নতা থাকলেও তা দূরত্ব বা সংঘাতে রূপ নেবে না। বিপ্লব পরবর্তী ফ্যাসিবাদ বিরোধী প্ল্যাটফর্ম না থাকায় রাজনৈতিক দলগুলোর মাঝে বিভেদ ফিরেছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। বিস্তারিত ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর এ নির্বাচন ঘিরে দিনকে দিন উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ। গত ১৭ বছর রাজপথে হাসিনা বিরোধী আন্দোলন করেছে বিএনপি ও জামায়াত সহ আওয়ামী বিরোধী জোট। জুলাই বিপ্লবের সম্মুখ সারির ভূমিকায় ছিল এনসিপিও। সম্প্রতি জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার ইস্যুতে ত্রিমুখী অবস্থানে তারা। নানা ইস্যুতে বিস্ফোরক বাক বিনিময় হচ্ছে প্রতিনিয়ত। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি নির্বাচন ও সংস্কার ইস্যুতে একই সুরে কথা বললেও পিআর পদ্ধতি নিয়ে দুই দলের মধ্যে টানাপোড়েন বা দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে। আর নির্বাচন ইস্যুতে বিপরীত মেরুতে বিএনপি, জামায়াত। অথচ হাসিনা বিরোধী আন্দোলনে সবাই একসঙ্গে রাজপথে লড়লেও ক্রমেই ভিন্ন পথে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। রাজনীতিতে প্রতিটি দলের আদর্শ, মতবাদ আর আলাদা এজেন্ডার কারণে এ দূরত্ব মন্তব্য করে বিএনপি এটিকে গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে দেখছে। আমাদের মেরুভূষ্ঠ থাকবে, জামাত ইসলামের মেরুভূষ্ঠ থাকবে, আমাদের তো একরকম মেরুভূষ্ঠ থাকবে না, অতীতেও ছিল না। তাই এটাকে আমি মনে করি না কোনো বিভেদ বা কোনো সংকট। এটা যার যার আদর্শ নিয়ে সে কাজ করবে, এটা অস্বাভাবিক কিছু না। দলীয় আদর্শের কারণে বিভেদ থাকলেও নেতাকর্মীদের কথা বলার ক্ষেত্রে সংযমী হওয়া দরকার বলে মনে করছে জামায়াত ইসলামী। আলোচনা হচ্ছে, ডিবেট হচ্ছে, সংস্কারের পক্ষে বিপক্ষে আমার অবস্থান, অন্য দলের অবস্থান, এগুলো আলোচনা হচ্ছে। তো এটাও তো রাজনীতির জন্য একটা সৌন্দর্য, রাজনীতির জন্য একটা নতুন ডাইমেনশন। তো এই জন্য পরস্পরের আমাদের প্রতি প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু আমার মনে হয় না সেটা আমাদের জন্য কোনো বিব্রতকর অবস্থা তৈরি হবে। একসঙ্গে বিপ্লব করলেও রাজনৈতিক উত্তরণ নিয়ে দলগুলোর কোনো পরিকল্পনা না থাকাকে বিভেদের কারণ মনে করছেন বিশ্লেষকরা। ফ্যাসিবাদ বিরোধী প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম করে সেই প্ল্যাটফর্মের অধীনে তারা এখন পর্যন্ত থাকতে পারত, বা আগামী নির্বাচনে আগ পর্যন্ত তারা সেটা ধারা অব্যাহত রাখতে পারত। কিন্তু সেরকম কোনো প্ল্যাটফর্ম তো তারা করেননি। না করার ফলে সমস্যা যেটা হয়েছে যে যার মতো করে যার যার স্বার্থ সামনে চলে এসছে। তাদের মতে বিভেদের অবসান চাইলে পুরনো রাজনৈতিক চর্চা থেকে বের হয়ে আসতে হবে রাজনৈতিক দলগুলোকে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় থাকলেও ১৫০টি আসনে এনসিপি জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। বিকেলে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনের সিইসির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। গণ অধিকার পরিষদ এবং এনসিপি একত্রে নির্বাচন করলেও দলের প্রতীক হিসেবে থাকবে শাপলা, এতে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেন নাসিরউদ্দিন পাটোয়ারী। বলেন, এবার নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির অস্তিত্ব হারিয়ে যাবে। নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, বিএনপি জামাতের অবহেলার কারণেই পেছাতে পারে নির্বাচন। এ সময় জুলাই সনদে সই করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। এনসিপির তত্ত্বাবধানে অনেকগুলো দল আসছে জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে বৃহত্তর জোট করবে এনসিপি। আমি তো বলেছিলাম যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা, স্টিল কনফিউশন আছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা। সরকার অনেক ইনসিস্ট করতেছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য সবাইকে, কিন্তু আমাদের যে জুলাই সনদটা রয়েছে এটার লিগ্যাল যে পার্সপেক্টিভ, সেই জায়গা থেকে এখনও কোনো সলিউশন হয় নাই। আমরা ভোট দিতে পারি নাই। আমরা যত ভোট দ্রুত দিতে পারবো ততই আমরা বাংলাদেশের মানুষকে মুক্তির পথ দেখাতে পারবো। আমাদের ১৫০টা আসন আমাদের উইন করার এবং একদম কনফার্ম এরকম জিতার মতন সিচুয়েশনে আছে। এনসিপি নিবন্ধনটা যেই প্রতীক হবে এটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা, এই তিনটির মাধ্যমে হতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। নূর, বৈঠকের বিষয়ে কি খবর আছে আপনার কাছে, আর ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন?
তৌফিক, রাকসু নির্বাচনকে ঘিরে এক ধরনের অপ্রীতিকর পরিস্থিতি অথবা অচলাবস্থার তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। নির্বাচন কমিশনার যারা রয়েছেন তারা বিকেল 3:30টার পরে বৈঠকে বসেছেন যে আগামী 25 তারিখে যেই রাকসু হল সংসদ এবং সিনেট প্রতিনিধি নির্বাচন যেটি হবার কথা ছিল সেটি 25 তারিখেই হবে নাকি বিভিন্ন প্যানেলের যে দাবি সেই দাবির আলোকে পূজার যে ছুটি সেই ছুটির পরে অক্টোবর মাসের মাঝখান বরাবরে মাঝের দিকে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবার জন্যে তারা যে বৈঠকটিতে বসেছেন সেই বৈঠকটি এখন পর্যন্ত শেষ হয়নি। অর্থাৎ সেখান থেকে কি সিদ্ধান্ত হয়েছে সেটি আনুষ্ঠানিকভাবে আমরা জানতে পারিনি, তবে অভ্যন্তরীণ সূত্র থেকে অনানুষ্ঠানিকভাবে আমরা যেমনটি জানতে পেরেছি সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে এমনটি আমরা জানতে পেরেছি। তবে সেটি এখন পর্যন্ত নির্বাচন কমিশনারদের পক্ষ থেকে কেউ এখানে বের হয়ে রাকসুর যে ভবন 16 অক্টোবরের যে নির্বাচনের সেটি আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত ঘোষণা করেনি, কিছুক্ষণের মধ্যে হয়তো সেটি ঘোষণা করতে পারে। তবে শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদল সহ যেসব প্যানেল নির্বাচন পেছানোর দাবি করছেন তারা এখন বিজয় উল্লাস করছেন। আমরা দেখতে পাচ্ছি রাকসুর যে ভবন, ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষের যে ভবন, সেই ভবনের সামনে ছাত্রদলের যারা প্রার্থী রয়েছেন তারা এখানে রয়েছেন, তারা বিজয় উৎসব করছেন, বিজয় উল্লাস করছেন। তারা বলছেন যে নির্বাচন পেছানোর সিদ্ধান্ত হয়েছে। এছাড়া এর বাইরেই এই রাকসুর ভবনের সামনেই ছাত্র শিবির সহ যে সমস্ত প্যানেল 25 তারিখে নির্বাচন চায় তাদের অবস্থানও আমরা দেখতে পাচ্ছি। তারা স্লোগান দিচ্ছেন, তারা বলছেন যে আসলে কয়েকটি প্যানেলের দাবির মুখে যারা পরাজিত হতে পারেন তাদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে পারে না। এবং এখন এই মুহূর্তে আমরা আসলে রাকসুর কর্তৃপক্ষের নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত সেটি দেখতে পেয়েছি। তারা আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জানিয়েছে 16 অক্টোবরে রাকসু নির্বাচন হবে, আগামী 25 তারিখ থেকে সেটি পেছানো হয়েছে। জানছিলাম রাকসু নির্বাচনের খবর। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করা হয়েছিল। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ দেয়া সাক্ষ্যে কথা বলেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক এবং আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। এ সময় তাকে জেরায় নির্বাচিত সরকার উৎখাতে সূক্ষ্ম পরিকল্পনা এবং ষড়যন্ত্রের অভিযোগ আনেন আসামি পক্ষের আইনজীবী, যা নাকচ করে দেন জুনায়েদ। পরে এই মামলায় শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তীও সাক্ষ্য দেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 48তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন আলী আহসান জুনায়েদ। তিনি জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। এছাড়া জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হন। জুলাই আন্দোলনে কিভাবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল মারণাস্ত্র ব্যবহার করে জুলাই যোদ্ধাদের হত্যা করতে নির্দেশ দেন তা তুলে ধরেন। গুলি চালিয়ে আন্দোলন দমন করার যে নীতি, এই নীতি আমরা দেখেছি হাসিনার কাছ থেকে। আমার অভিজ্ঞতা ব্যক্ত করেছি 19 জুলাই যাত্রাবাড়িতে চিটাং রোডের স্পটে আমাদের উপর সরাসরি হেলিকপ্টার থেকে পুলিশ, র্যাব, বিজিবির গাড়ি থেকে সরাসরি গুলি করা হয়েছে। সেখানে অন দ্য স্পটে আমি নিজের চোখে 20 থেকে 25 জনকে পড়ে যেতে দেখেছি। জবানবন্দি শেষে তাকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। এ সময় তিনি বলেন, দীর্ঘদিনের নীল নকশার অংশ হিসেবে সরকারকে উৎখাত করা হয়। সে আন্দোলন ছিল অবৈধ এবং বৈধ সরকারকে উৎখাতের জন্য। সেই প্রসঙ্গে আমি তাকে একটা মেটিকুলাস ডিজাইন ছিল, মেটিকুলাস ডিজাইনেরই অংশ হিসাবে এই আন্দোলনটা হয়েছে। আমার যে আসামি শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী তাদের নির্দেশে হয় নাই, এটা তারা নিজেরাই যে কোনোভাবে হোক তৈরিকৃত একটি গুলির অংশ। এর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা তারা কেউ জড়িত না। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ষষ্ঠ সাক্ষী সিয়াম আহসান আয়ানকে জেরা করা হয়। পরে সিআইডির ফরেনসিক বিভাগের সদস্য পরিদর্শক রুকনুজ্জামান সাক্ষ্য দেন। তিনি শেখ হাসিনা ও শেখ ফজলে নূর তাপসের কথোপকথনের অডিও রেকর্ডের সত্যতা নিশ্চিত করেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রতি বছরের মতো আসছে রমজানেও অনুষ্ঠিত হবে এনটিভির জনপ্রিয় ইসলামিক অনুষ্ঠান পিএইচপি কুরআনের আলো। 2009 সালে যাত্রা শুরুর পর থেকে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে এই প্রতিযোগিতা। আজ শুরু হলো 18তম আসরের রেজিস্ট্রেশন কার্যক্রম, যা চলবে 10 অক্টোবর পর্যন্ত।
আয়োজকদের প্রত্যাশা এবারের আসরও হয়ে উঠবে সুমধুর কুরআন তেলাওয়াতের এক অপূর্ব মঞ্চ। জুবায়ের প্রধানের রিপোর্ট। শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা আর সুমধুর কণ্ঠে কুরআনের পাখিদের মিলন মেলার মঞ্চ এনটিভির পিএইচপি কুরআনের আলো অনুষ্ঠান। যে আয়োজনে থাকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা কুরআনের হাফেজদের আনাগোনা। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জমজমাট থাকে পুরো আসর। কুরআনের আলো ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা মরহুম মাওলানা আব্দুল ইউসুফের ছেলে হাফেজ আবদুল্লাহ আল জাইদের তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 18তম আয়োজনের। অনুষ্ঠানে পিএইচপির চেয়ারম্যান বলেন, এনটিভির মাধ্যমেই কোরআনের আলো ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। আজকে তো আরো 30টা টেলিভিশন চ্যানেল কোরআনের আলো করতেছে, কিন্তু প্রথম যে এনটিভি করছে, আমরা আল্লাহর কাছে করুণা চাই, আল্লাহর কাছে দোয়া করি আমরা এই এনটিভির শান শকত যেন আল্লাহ চিরদিন জাগ্রত। আমাদের যখন কিচ্ছু ছিল না তখন আমাদেরকে সাহায্য করছে এনটিভি। এনটিভির ব্যবস্থাপনা পরিচালক আশফাকুদ্দিন আহমেদ বলেন, পিএইচপি কোরআনের আলো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইসলামিক অনুষ্ঠান। বিগত বছরগুলোর মতোই এনটিভি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দর্শকদের কাছে পৌঁছে দিবে কোরআন তিলাওয়াতের এই প্রতিযোগিতা। যারা আজকে জুলাই বিপ্লবকে সফল করেছেন, এই জেনজির মাঝেও কিন্তু কোরআনের যে চর্চা, কোরআন শোনা, এটা কিন্তু ছড়িয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা চাই এটি বেস্ট প্রোগ্রাম হবে। 22 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবর পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন কার্যক্রম। 11 অক্টোবর থেকে ঢাকা জেলার অডিশন শুরু হবে বলে জানিয়েছে কোরআনের আলো ফাউন্ডেশন কর্তৃপক্ষ। পিএইচপি কোরআনের আলো এই 2026 সালের এই প্রোগ্রামটা যেন আগের চেয়ে আরো আমরা সুন্দর করতে পারি, আপনাদের কাছে দোয়া চাই। সুমধুর কণ্ঠে বিশ্বব্যাপী কোরআনের বার্তা পৌঁছে যাবে এমন প্রত্যাশা আয়োজকদের। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। ব্রিটিশ সরকার তাদের সরকারি ওয়েবসাইটে ফিলিস্তিনের একটি মানচিত্র আপডেট করেছে। পূর্বে উল্লেখ করা অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল লেখার পরিবর্তে এখন ফিলিস্তিনি লেখা রয়েছে। রোববার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পরই ওয়েবসাইটে আপডেট করা হলো। এছাড়াও ভ্রমণ নির্দেশিকা, দূতাবাসের তালিকা এবং মধ্যপ্রাচ্যের মানচিত্রে এখন স্টেট অফ প্যালেস্টাইন স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে। যুক্তরাজ্যের পরই ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় পর্তুগাল। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের প্রাক্কালে সৌদি আরব এবং ফ্রান্সের নেতৃত্বে একটি সম্মেলন হতে যাচ্ছে। সেখানে আরও কিছু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারে বলে জানা গেছে। বিশ্বকাপে অন্তত 2টি ম্যাচে জয় পেতে চায় বাংলাদেশ। শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে নিজেদের সেরা ক্রিকেট খেলার সুযোগ দেখছেন বাংলাদেশ দলের হেড কোচ সারোয়ার ইমরান। এছাড়াও বিশ্বকাপের পর ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়ার চিন্তাভাবনা রয়েছে অধিনায়কের। নিলয় মজুমদারের রিপোর্ট। বিশ্বকাপে খেলতে যাওয়ার আগের প্রস্তুতিটা আদর্শ হয়নি বাংলাদেশের জন্য। কোনো আন্তর্জাতিক সিরিজ খেলা হয়নি। 2 দলে ভাগ হয়ে অনূর্ধ্ব-15 পুরুষ ক্রিকেট দলের সঙ্গে সিরিজ খেললেও তার ফলাফল আশানুরূপ হয়নি। এই সীমিত প্রস্তুতি নিয়েই বিশ্বকাপের অন্তত 2 ম্যাচে জয় পেতে চায় বাংলাদেশ। কাউকে আমরা বড় করে দেখছি না, আমরা আমাদের 100% চেষ্টা করব, প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই খেলব। তারপরে ওদের যে স্ট্যান্ডার্ড অস্ট্রেলিয়া বা আরও 2-1টা টিমের, তারপরে আমরা ওদেরকে আমাদের থেকে উপরে দেখব না, আমরা আমাদের মতোই ভাববো এবং আমরা জেতার জন্যই খেলবো। টানা খেলার চাপ কমাতে বিশ্বকাপের পর ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিতে চান অধিনায়ক। কতটুকু খেললে আমি পরবর্তীতে ইন্টারন্যাশনাল ম্যাচে যে বা ইন্টারন্যাশনাল কোনো সিরিজে আমি অ্যাভেলেবেল থাকতে পারবো বা আমার বেটার পারফরমেন্সটা দিতে পারবো, এই জন্য এই ডিসিশনটা মেক করা। আমার কাছে যেটা মনে হয় যে প্রথম প্রায়োরিটি তো হচ্ছে ন্যাশনাল ডিউটি। সো ওই জায়গাটাতে যদি আমি আর নিজেকে ফিট না রাখতে পারি, অ্যাভেলেবেল না রাখতে পারি, সেটা আমি বলবো টিমের জন্য অনেক ক্ষতিকর হবে। আগামী 30 সেপ্টেম্বর শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশ তাদের টুর্নামেন্ট শুরু করবে পাকিস্তানের বিপক্ষে অক্টোবরের 2 তারিখে। নীলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।